হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। বাইরেটা দেখে মনে হচ্ছে না না এখন গুড মর্নিং, কিন্তু এখন কিন্তু সকাল 8:30 মতন বাজে। আর অন্যদিন তো দেখো কি সুন্দর রোদ থাকে, আর উপরে এখন বরফ পড়ছে, তোমাদের বললাম যে আগে। আর এখানে হচ্ছে বৃষ্টি, ভীষণ হাওয়া চলছে, গাছের পাতাগুলো না ঠান্ডায় তো আগেই পুরো শুকনো হয়ে গেছে। আর এত জোরে হাওয়া চলছে না, আর পুরো খড়খড় আওয়াজ হচ্ছে কেমন। আর এই দেখছি যার যেখানে গাড়ি ঢাকার প্লাস্টিক রয়েছে যা রয়েছে উড়ে এই দিক চলে যাচ্ছে ওই দিক চলে যাচ্ছে। আমাদেরটা উড়েও কিন্তু পুরো এই জামা কাপড় মেলি পুরো ওইখানে চলে গেছিলো। এবার ভাগ্যিস আমি দরজা খুলে দেখে নিয়েছি, নাহলে উড়ে কোথায় চলে যেত আর খুঁজেই পেতাম না। সেটা কিন্তু একদম এই ঘরের কোনায় চেয়ারেই রাখা ছিল, সেইখান থেকে উড়ে ওইখানে চলে গেছিলো। তা সবার প্রথমে যেই কাজটা, সকালে জামা কাপড়গুলোই ধুয়ে নিচ্ছি, কারণ প্রচুর জামা কাপড় গাদা হয়ে গেছিলো বাবুর আর কি। বিশেষ করে আমাদেরটা তো কোনো ব্যাপার না, কিন্তু ওর প্যান্টগুলো তো লাগে না। বর্ষাকালে আর ঠান্ডায় কিন্তু বাচ্চারা বেশি টয়লেট করে, আর তার জন্য এইগুলো ধুয়ে রেখে দিচ্ছি। এগুলো হাওয়ায় শুকিয়ে গেলে তারপরে না একটু আয়রন করে নিলেই হয়ে যাবে। আর যদি না ধুয়ে গাদা মেরে রেখে দিই তাহলে কিন্তু প্রচুর জমেও যাবে, আর অত প্যান্টও নেই। তো এখন জামা কাপড়গুলো মেলে তারপরে আবার ঘরে চলে আসবো। বাইরেটা এখন একটু ঝাড় দিতে হবে এইখানে, কারণ বৃষ্টি হচ্ছে তোমাদের বলছি, আর পুরো এই জায়গাটা কাদা হয়ে গেছে, ছিটে ছিটে না জায়গাটা পুরো কাদা হয়ে গেছে বৃষ্টির ছিট লেগে লেগে, এই আর কি। তারপর তোমাদের দাদাভাই এই যে ডিউটি থেকে আসে সেই জুতো মতো পরে সেই জায়গাগুলো, আর বাচ্চারা এখানে খেলে না, বলগুলো এই দিকেই চলে আসে বারবার, ওরা কিন্তু এইখানেই নিতে আসে এই স্ল্যাবের উপরে। তো সেই জন্য বিশেষ করে আরও কাদা হয়ে গেছে। তা এখন ভালো করে ধুয়ে দিচ্ছি, ধুয়ে তারপর ঘরে চলে যাব। ঘরে গিয়ে বাবুকে কিন্তু এখনও খাওয়াইনি, কারণ কি সকালবেলা ভাবছিলাম যে আগে এই কাজটাই করে নিই, সেই জন্য এইগুলো আগে করে একবারে বাইরের কাজগুলো পরিষ্কার করে দিলাম। এখানে দেখো সকালের বিছানাটাও আমার তোলা হয়নি এখনও, তাই এখন বাবুকে একটু বসিয়ে রেখে ঝটাপট বেডটা ক্লিন করে নিচ্ছি। আর ও কিন্তু একটু ওর মুড অফ কাটাকাটি করছে, কারণ বাইরে থেকে নিয়ে চলে এসেছি বলে তাই। আর তোমরা তো দেখলেই যে বাইরের ওয়েদারটা কতটা খারাপ রয়েছে এখন। এই অবস্থায় কি ওকে বাইরে রাখা যায় বলো? এমনিই শরীর ভালো না, তার জন্য আরও জোর জবরদস্তি করেই নিয়ে চলে এলাম। তোমাদের দাদাভাই সকালে ব্রেড অমলেট খেয়েই চলে গেছে। কালকে ভেজ পোলাও বানিয়েছিলাম, সেটা কিন্তু রয়েছে, বলেছিলাম যে ওটা খেয়ে যাও, কিন্তু খেলো না। সকালবেলা কি বলো তো, ভাত খেতে চায় না। আর তারপরে রুটিও যদি বানিয়ে দিই, একদম দেখবে ছোট ছোট রুটি বানিয়ে দেবো, তাও একটার বেশি খাবে না। আর ঘরে এত ফ্রুটগুলো থাকে, ফ্রুটগুলো পচে যায়, সেগুলোও বলি যে ব্যাগে করে নিয়ে যাও, একটু টাইম পেলে খেয়ে নেবে, সেটাও খেতে চায় না, নিতেও চায় না। আর তোমরা তো একদিন দেখলে যে টিফিন দিয়েছিলাম নাকি টাইমই পায় না খাওয়ার, সেটা আবার রিটার্ন বাড়ি নিয়ে চলে এসছে। তো এখন বেডটা ভালো করে গুছিয়ে নিলাম, তারপর কিন্তু বাবুর খাবারটা ওইদিকে বসানো রয়েছে, সেটা এনে ওকে খাইয়ে দেবো। তা আমারও এখনও খাওয়া দাওয়া হয়নি, আর ও দেখো ওর কান্না থামছেই না। বলছি যে এখন কি করে যাবি বাইরে বল? তো ও বাথরুম করে দিয়েছে, তা বলছি ঠিক আছে, ওর প্যান্টটা চেঞ্জ করে এখন ওকে খাইয়ে দিচ্ছি। আর আমিও ব্রেড খেয়ে নেব, আমারও ওই সকালের দিকে ভাত ওইগুলো ভালো লাগে না খেতে। আর সকালের দিকে রুটি বানানো একটা ঝামেলা, কারণ রুটি আটা মাখো বানানো, আটা যদি মাখা থাকে তাহলে কোনো ব্যাপার না, কিন্তু আটা মাখা না থাকলে না, আটা মেখে ওই বানানো একটা একার জন্য আর ভালোও লাগে না। তো ব্রেড রয়েছে, ব্রেডই খেয়ে নেব। এখন এইদিকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমি বললাম বেড টেড গোছানো হয়ে গেল, তারপর বাবুকে খাইয়ে না দেরি হয়ে যাচ্ছিলো বলে, তারপর ভাবলাম যে ওকে আগে খাইয়ে নিই, খাইয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে দেবো। তো সমস্ত ঘরগুলো এখনও ঝাড় দিয়ে নেব, তারপর রান্নাঘরটা একদম এলোমেলো রয়েছে, রান্নাঘরটা গুছিয়ে তারপর করব হচ্ছে দুপুরের রান্না। তাই এখনও ভাবনা চিন্তা করা হয়নি যে দুপুরে কী রান্নাবান্না করব, ওই রোজকার মতনই কোনো একটা ভাজা তরকারি করব, এই আর কি। তা চলো ঘরগুলো আগে ভালো করে ঝাড় দিয়ে নিই। বাইরেটা তো দেখলে জল দিয়ে আমার পরিষ্কারও করা হয়ে গেছে, তার জন্য আর এই নোংরাগুলো না বাইরে নিয়ে গেলাম না। এখন ডাস্টবিনটার মধ্যে উঠিয়ে নিলাম, উঠিয়ে এটা একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবো। পরে যখন ডাস্টবিন ফেলতে যাব তখন এইগুলো ওই ডাস্টবিনের মধ্যে করে নিয়ে চলে যাবো।
রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরের অবস্থাটা দেখো, একদম সব কিছু ছড়ানো বড়ানো রয়েছে, কারণ সকাল থেকে তো কিছুই গোছানো হয়নি। এই খাবার বানাচ্ছি, দিচ্ছি, এই করছি। তা পোলাওটা বাটিতে উঠিয়ে নিয়েছি, মানে ওটা প্রেশার কুকারের মধ্যে ছিল, আর প্রেশার কুকারে তো এখন বাবুর খিচুড়ি বসাতে হবে, সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে এটা বাটিতে নামিয়ে নিই, আর ওটা আগে ফাঁকা করে নিই। আর যা যা ধুতে হবে সব কিন্তু মানে বেসিনে রেখে দিচ্ছি, আর জায়গাটা একবারে পরিষ্কার করে নিচ্ছি। তা ভাবলাম যে ভেন্ডি রয়েছে, ভেন্ডির তরকারি করি, আর ঘরে থাকতে থাকতে বুড়ো হয়ে যাবে। আজকে আর কিছু ভাজা করছি না, কালকের ডাল রয়েছে, সেটা আমার খেয়ালই নেই। আর তোমাদের তো বললাম যে ফল কেউ খায় না, দেখো সেই কবে তোমাদের দাদাভাই আঙুর এনেছে, তোমরা রোজই দেখো ওই যখন পচে যায় তখন মানে কটা কটা করে ফেলে দিচ্ছি। তা তোমাদের দাদাভাই একদিন বলছে খাচ্ছই না, যতক্ষণ খাবে না তা ফেলে দাও, তাহলে তোমরাই ভাবো। তা আমি কি বলেছিলাম আনার কথা, সেটা বেকার এনে মানে টাকাটাও নষ্ট হলো, ফলগুলোও নষ্ট হলো। এসবের কোনো মানে একদম এইসব জিনিস আমার ভালো লাগে না। তো এখন বাবুর খিচুড়ি কেটে নিচ্ছি, এই যে মিষ্টি আলু নিচ্ছি, পালং শাক আর গাজর, আজকে সবজির মধ্যে এগুলোই দিচ্ছি, বিনস রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, আর এত কিছু একবারে আর দেবো না। আর আলু নিয়ে নিয়েছি, মানে ভেন্ডির মধ্যে আলু দেবো, আর ভেন্ডিগুলো ধুয়ে আমি কিন্তু শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, নালে একটু লদলদে টাইপের হয়ে যায়। তোমাদের বলেছি যে ভেন্ডিটা আমি আগে ধুয়ে তখন কিন্তু শুকনো একটা সুতির কাপড়ের মধ্যে রেখে দিই, তারপর কিন্তু মানে ভেন্ডিটা কাটি, তাহলে কিন্তু সুবিধা হয়। তা বাবুর খিচুড়ির জন্য আগে সমস্ত কিছু কেটে খিচুড়িটা বসিয়ে দিলাম, আর তারপর এদিকে কাটাকাটিগুলো মানে শুরু করে দিচ্ছি। তাই এদিকে ভেন্ডি কেটে নিচ্ছি, অল্প কটাই ভেন্ডি দিচ্ছি, কারণ ভেন্ডির তরকারিতেও কিন্তু আমি ভেন্ডি মানে সেরকম ভালো খাই না, তা অল্প কটাই ভেন্ডি দিয়ে দিলাম। আর ভেন্ডিগুলো আগে ভেজে উঠিয়ে নেব, ওইটা ঝোল যখন ফুটবে তরকারির তখন দিয়ে দেব। আর এইদিকে চলে আসলাম, আমি ভেন্ডিটা ভাজা বসিয়ে দিয়েছি, কিন্তু এদিকে এসে আবার যে থালা বাসনগুলো ছিল আমার জমানো, সেইগুলোই এখন ধুয়ে নিচ্ছি, মানে সকালে এই খাওয়া দাওয়া হয়েছে সেই সব থালা বাসনগুলোই। তা ওইদিকে আমার তরকারিটাও হয়ে যাবে, এদিকে আমার থালা বাসনগুলোও ধোয়া হয়ে যাবে। আর তো ডাল রয়েছে, তোমাদের বললাম যে বেশি কিছু আর করবো না, একটা তরকারি, আর কিচেনটাও তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর কিছুই মানে করা লাগবে না এই আর কি। তো দেখো একটার পর একটা কাজ কিন্তু মানে গোছানোই থাকে, আর এইভাবে গুছিয়ে করে নিলে কিন্তু তোমাদের কাজগুলোও সোজা হবে। এর মধ্যে দেখো সোনার বান্ধবীরা চলে এসছে, মানে ওকে ডাকার জন্য যে ও কি বাইরে আসবে। আমি বললাম যে ও তো ঘুমিয়ে গেছে, তার জন্য আমি বলছি যে তোমরা এখন খেলো, ও যখন উঠবে তখন ওকে নিয়ে আসবো। তো ওদের সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম, আর বাইরের ওয়েদারটা তো দেখলেই এখনও অবস্থা খুবই খারাপ রয়েছে। আমি এখন ঘরটা একটু মুছে নিচ্ছি। দেখো আবারও চলে এসেছি রান্নাঘরে, মানে তারপর আর কোনো ভিডিও করিনি। এখন তোমাদের দাদাভাই মানে রাতে ডিউটি চলে যাবে, রাতের জন্য সোয়াবিন রান্না করেছি, সেটাই তোমাদের দাদাভাইকে এখন ঝটপট খেতে দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু পরে খেয়ে নেব। হ্যালো এভরিওয়ান, সারাদিন আর না কোনো ভিডিও করতে পারিনি, মানে যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তারপর আর কোনো কিছুই ভিডিও করা হয়নি, কারণ দুপুরবেলা তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম। আর কালকে রাত্রে মানে বাবু কাশছিল ভীষণ, ওর ঠিক মতন ঘুম হয়নি, আমিও ঘুমাতে পারিনি। আর ওকে সকালবেলা বলছি কেন, বিকালের দিকে তারপর নিয়ে গেছিলাম হচ্ছে ডাক্তারের কাছে, ওকে গ্যাস দিয়ে নিয়ে আসলাম, আর ওষুধও দিয়ে দিয়েছে। তা কালকে সকালে আবার নিয়ে যেতে হবে, তার জন্য আর বাড়ি এসে আর ভালোও লাগেনি। তোমাদের দাদাভাইয়ের আবার ডিউটি ছিল, এই ঝটপট করে রান্নাবান্না করলাম, আসতে আসতে মানে ওইখান থেকে আসতে আসতে আমাদের 8টা বেজে গেছিলো। এবার ওই রান্নাবান্না করে খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে। তো তারপর আমি খেয়েছি, বাবুকে ওই সন্ধ্যার দিকে খাওয়াই, তো এবার ওইখানে চলে গেছিলাম বলে আর খাওয়ানো হয়নি। তো বাড়ি এসে ওকে খাইয়েছি সেই 8টা নাগাদ, তারপর ওকে একটু আগে খাইয়ে দিলাম। তা এখন রান্নাঘর মার সব ক্লিন করে নিয়েছি, আর আমি এখন মানে তোমাদের দেখাচ্ছি, রান্নাঘর মার আমার সব ক্লিন করা হয়ে গেছে। আর আমি এখন এই রাতে মানে
আমার স্কিন কেয়ার করছি আমি কিভাবে, সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম যে যেহেতু করছি তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। কারণ মুখের পিম্পলসগুলোর জন্য, এই দাগগুলোর জন্য একটা মানে হোম রেমেডি বলতে পারো এটা, মানে বেসন, এর মধ্যে বেসন আছে, এর মধ্যে একটু মধু থাকলে দিলে আরও ভালো হতো, কিন্তু মধু আমার কাছে নেই। সেটাই এখন দিয়ে মানে মুখটা ভালো করে ক্লিন করে নেব। তারপর আমি আমার ফেসে কি লাগাচ্ছি না লাগাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। চলো আগে গিয়ে মুখটা ভালো করে ধুয়ে আসি। করছি, এখানে আছে গার্নিয়ারের ভিটামিন সি সিরাম, এটা রোজ ওয়াটার, এটা গ্লিসারিন। তো সবকিছু একদম অল্প অল্প করে নিয়ে তারপর মুখে লাগিয়ে নেব। তারপর 5-7 মিনিট পর, তারপর মানে এখন তো যেহেতু মানে ঠান্ডা রয়েছে এখনো এইখানে, তো উইন্টার ক্রিম লাগাবো। হ্যাঁ, এটা লাগানোর পরেও কিন্তু উইন্টার ক্রিম লাগাবো। চলো অল্প অল্প করে সবকিছু নিয়ে, আর তোমরা কদিন এটা ব্যবহার করলে না, তোমরা মানে একদম নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের মুখে একদম মানে গ্লো চলে আসবে। আমার মুখে একটু পিম্পলস রয়েছে, সেগুলো আস্তে আস্তে মানে পিম্পলসের অনেক দাগ রয়েছে, সেগুলো কমতে একটু টাইম লাগবে। কিন্তু আমার মানে আমার মুখে হচ্ছে না বলে যে তোমাদেরও হবে না সেরকম কোনো কথা নেই, কিন্তু এটা খুব মানে ভালো, তোমরা অবশ্যই ইউজ করতে পারো। তো সবকিছু একসঙ্গে মিশিয়ে নিলাম, এবার ভালো করে লাগিয়ে নিচ্ছি।